অনার্স তৃতীয় বর্ষ প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম জেনেটিক্স ও প্রাণী প্রজনন, কোর্স কোড 233105। আজকে আমরা এই কোর্সের দ্বিতীয় অধ্যায় দেখব। অধ্যায়ের নাম মানুষের সাধারণ মেন্ডেলিয়ান বৈশিষ্ট্য। তো এই অধ্যায়টা আজকে আমরা শেষ করার চেষ্টা করব এবং শেষ করবো ইনশাল্লাহ। তো সাধারণ মেন্ডেলিয়ান বৈশিষ্ট্যের আমরা পড়ার আগে এই চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পেডিগ্রি চার্ট। তো পেডিগ্রি কি? পেডিগ্রি হচ্ছে যে একটা বংশের বিভিন্ন সদস্যের মধ্যে বিভিন্ন রকমের যে সম্পর্ক বা কোনো একটা রোগ কার আছে কার নাই, বা ওই বংশের বিভিন্ন বিষয়গুলাকে জেনেটিক্যালি প্রেজেন্ট করার জন্য বিভিন্ন চিহ্নের মাধ্যমে একটা সুবিন্যস্ত কাঠামো তৈরি করা হয়। এই কাঠামোটাকেই আমরা বলি হচ্ছে পেডিগ্রি চার্ট। তো পেডিগ্রি চার্টে কিছু চিহ্ন ব্যবহার করা হয়, প্রতীক ব্যবহার করা হয়। এইগুলো সম্পর্কে যদি আগে আমার ক্লিয়ার ধারণা থাকে তাহলে পরের অংশগুলো খুব সহজ মনে হবে। তো আমরা দেখি সেইগুলা কি কি হতে পারে। প্রথমে একটা চারকোনা বক্স এবং বক্সের ভেতরটা ফাঁকা থাকতে হবে, তাহলে এটাকে আমরা বুঝবো একজন স্বাভাবিক পুরুষ। একটা বৃত্ত থাকবে এবং এই বৃত্তের মাঝটাও ফাঁকা থাকতে হবে, অর্থাৎ দেখতে পাচ্ছি সাদা আছে, এইটাকে আমরা মহিলা দ্বারা, স্বাভাবিক মহিলা দ্বারা বোঝাবো। এরপরে যদি এই পুরুষ এবং মহিলার মাঝে একটা সিঙ্গেল রেখা দিয়ে দাগ টানা থাকে তাহলে বুঝতে হবে এরা হাজবেন্ড ওয়াইফ, অর্থাৎ স্বামী স্ত্রী। তাদের ভেতরে বিবাহ বন্ধনের মাধ্যমে আবদ্ধ হওয়ার কারণে এই চিহ্নটা ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আসি হচ্ছে এই যে চিহ্নটা আমরা ব্যবহার করলাম, এরপরে এইটা তো হাজবেন্ড ওয়াইফ, এরপরে এদের যে সন্তান তাদেরকে সাধারণত আমরা এইভাবে দেখিয়ে থাকি যে এটা যখন সন্তান সহ হাজবেন্ড ওয়াইফকে এভাবে দেখানো হয় তাহলে সেটাকে আমরা বলি ফ্যামিলি বা পরিবার। এভাবেই কিন্তু পেডিগ্রি চার্টটা করতে হয়। তো এদের ক্ষেত্রে একটা পুত্র সন্তান আছে, একটা কন্যা সন্তান আছে। তো এটা গেল আমার হচ্ছে পরিবারের ক্ষেত্রে আমরা এই ধরনের সাইনটা ব্যবহার করে থাকি। এরপরে আসি হচ্ছে হাজব্যান্ড এবং ওয়াইফের মাঝে যদি রেখাটা দুইটা থাকে তাহলে আমরা বুঝবো এদের বিয়ে হয়েছে, বাট এরা রক্তের সম্পর্কযুক্ত, অর্থাৎ কাজিনদের মধ্যে যে বিয়েটা হয় সেই বিষয়টাকে বোঝানোর জন্য এই সাইনটাকে ডাবল করে দেওয়া হয়, অর্থাৎ রেখাটা ডাবল করা হয়ে থাকে। এরপরে আসি হচ্ছে এরকম একটা দুইটা পুরুষ হতে পারে বা দুইটা মেয়ে হতে পারে, বা একটা ছেলে একটা মেয়ে হতে পারে, এরকম কোনো চিহ্নকে এরকম কোনো সাইনকে যদি আমরা এভাবে দেখানো হয় তাহলে আমরা সেটাকে বুঝবো হচ্ছে তারা যমজ। এবং এই যমজের ক্ষেত্রে এরা হচ্ছে ডাইজেনেটিক। ডাই মানে হচ্ছে দুইটা, অর্থাৎ একটা ছেলে একটা মেয়ে হবে। আর যদি দুটো সন্তানই একই হয়, অর্থাৎ দুটোই ছেলে হয়, তাহলে আমরা তাকে বলবো হচ্ছে মনোজেনেটিক। অথবা দুটাই যদি মেয়ে হয় তাহলেও তাকে আমরা বলবো মনোজাইগোটিক যমজ, মানে একই দুইটা ছেলে অথবা দুইটা মেয়ে, এবং এক্ষেত্রে দুজনই একই রকমের দেখতে হবে। কিন্তু একটা ছেলে একটা মেয়ে হলে কখনোই যেহেতু একই রকম দেখতে হয় না, সেক্ষেত্রে আমরা জাইগোটিকই বলে থাকি। জাইগোট হচ্ছে দুইটা থেকে তৈরি হয়, সেজন্য এরকম হয়ে থাকে। মেয়েদের ক্ষেত্রেও হতে পারে, যদি দুজন আলাদা আলাদা দেখতে হয়। পুরুষের দুইটা ছেলের ক্ষেত্রেও যদি আলাদা আলাদা হয় তাহলে আমরা ডাইজাইগোটিক বলে থাকি। আচ্ছা, মনোজাইগোটিকের ক্ষেত্রে আমরা যেটা বলি যে অবশ্যই দুইটাই ছেলে হতে হবে, দুইটাই মেয়ে হতে হবে, এবং এক্ষেত্রে এদের ভেতরে যদি এরকম চিহ্ন দেওয়া থাকে তাহলে সেটা হচ্ছে মনোজাইগোটিক। ডাইজাইগোটিকের ক্ষেত্রে কি হতে পারে? দুইটাই ছেলে হতে পারে, দুইটাই মেয়ে হতে পারে, অথবা একটা ছেলে একটা মেয়ে হতে পারে। ছেলে দুইটার মধ্যে দুজন আলাদা দেখতে হবে, মেয়ে দুইটার মধ্যেও দুজন আলাদা দেখতে হবে, আর একটা ছেলে একটা মেয়ে হলে তো আলাদা হয়েই থাকে। সো এই ক্ষেত্রে কোনো সমস্যা না। সমস্যাটা হচ্ছে এক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এদের যদি মনোজাইগোটিক হয় তাহলে অবশ্যই দুইটাই ছেলে হতে হবে অথবা দুইটাই মেয়ে হতে হবে, এবং তাদের মাঝে একটা চিহ্ন দেওয়া থাকবে। এটা হচ্ছে এটার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এইটা গেল একটা বিষয়। এরপরে আমরা যেটা আসব সেটা হচ্ছে আরও কিছু সাইন।
সেটা হচ্ছে লিঙ্গ অনির্ধারিত। যদি এই শেপটা চারকোনাই হবে কিন্তু সেটা ডায়মন্ড শেপের মতন হয়ে থাকে, তাহলে আমরা তাকে বলি হচ্ছে এই লিঙ্গটা জানা নাই, অর্থাৎ সে ছেলে না মেয়ে, এই বংশ বংশের যে চার্টটা থাকে সেই চার্টে আমরা জানি না সে কে। এখন আসি পুরুষ এবং স্ত্রীর যে চিহ্নটা আছে সেই চিহ্নটা যদি বৃত্তটা ভরাট থাকে তাহলে বুঝতে হবে তারা প্রভাবিত ব্যক্তি। এখন প্রভাবিত বলতে কি বোঝানো হয়েছে, যদি তাদের দুজনই এই রোগে আক্রান্ত থাকে, মানে আমরা যেই রোগটা নিয়ে কাজ করছি, জেনেটিক রোগটা নিয়ে বা বিষয়টা নিয়ে কাজ করছি, সেটা যদি আক্রান্ত ব্যক্তি হয়ে থাকে তাহলে তার বৃত্তটা ভরাট থাকবে। আচ্ছা, অটোসোমাল প্রচ্ছন্ন জন্য হেটারোজাইগাস, এইটা কিরকম দেখো, এই বক্সটা যদি অর্ধেকটা ভরা থাকে এবং সেক্ষেত্রে কি হতে হবে যে অটোসোমাল কি বলবো, আমরা জানি আমাদের দুই ধরনের ক্রোমোজোম আছে, সেক্স ক্রোমোজোম এবং অটোসোম দেহ ক্রোমোজোম। যদি ওই জেনেটিক রোগটা দেহ ক্রোমোজোমে অবস্থিত থাকে এবং সেটা প্রচ্ছন্ন হয়, প্রচ্ছন্নের জন্য হেটেরোজাইগাস অবস্থায় যদি হয় তাহলে আমরা এটাকে এই ধরনের চিহ্ন ব্যবহার করে থাকি। এরপরে আসি হচ্ছে সেক্স লিঙ্কড প্রচ্ছন্ন জিনের বাহক। যদি এই জিনটা সেক্স লিঙ্কড হয় তাহলে শুধু একটা ভেতরে ডট চিহ্ন ব্যবহার করা হয় এবং এক্ষেত্রে এটা হবে হচ্ছে প্রচ্ছন্ন জিনের কারণে এই রোগটা হয়ে থাকে। আচ্ছা, ব্যক্তিটা যদি মারা যায় তাহলে আমরা চিহ্নটা ব্যবহার করি এইটা, অর্থাৎ যদি মহিলা হতো তাহলে এইটা, যদি পুরুষ হয় তাহলে হচ্ছে এটা, অর্থাৎ ওইটাকে একটা ক্রস চিহ্নের মাধ্যমে যদি আমরা দেখাই তাহলে এটা হচ্ছে মৃত ব্যক্তি। আর মহিলার যদি গর্ভপাত হয় অথবা জন্মের সময় শিশুটা মারা যায় তাহলে এই চিহ্নটা ব্যবহার করা হয়ে থাকে। চিহ্নগুলো আমরা খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করব, তাহলে আমাদের যেই চার্টগুলা থাকে চার্টগুলা ব্যাখ্যা করতে অনেক সহজ হয়। এরপরে আসি হচ্ছে এই সাইনটাকে আমরা বলি হচ্ছে প্রোপোজিটাস। প্রোপোজিটাস এটা 1 মার্কসের কোশ্চেন হিসাবেও আসে। সেটা হচ্ছে যে আমি যেই রোগটা নিয়ে কাজ করছি সেই রোগটা প্রথম যাকে দেখে আমি ওই চার্ট বংশ পেডিগ্রি চার্ট তৈরি করতে চাচ্ছি, ধরো আমি দেখলাম যে কোনো একটা বংশের একটা ছেলের হঠাৎ একটা রোগ দেখা দিয়েছে, তাহলে আমি ওকে প্রথম আইডেন্টিফাই করলাম, ও হবে হচ্ছে প্রোপোজিটাস। এখন আমি কিভাবে বংশ চার্ট তৈরি করব, ওই ছেলের বাবা মাকে ধরবো তাদের কারোর আছে কিনা, এবার দেখলাম বাবার বংশে কার কার এই রোগটা আছে বা মায়ের বংশের কার কার এই রোগটা আছে, তারা বাবা মারা কয় ভাই বোন ছিল তাদের ভিতরে কার কার আছে বা তাদের সন্তানদের আছে কি নাই, এই যে বিষয়গুলা এটা হচ্ছে আমার চার্ট তৈরি করার ক্ষেত্রে লাগবে। এবং প্রথম যেই ব্যক্তিটার এই রোগটা আইডেন্টিফাই করা হয়েছে সেই লোকটা হচ্ছে প্রোপোজিটাস। এখন আসি এই চিহ্নটার ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে এই একটা চিহ্ন, এটা রোমান সংখ্যা, আর এই একটা 1 2 এগুলা কিন্তু নর্মাল ইংলিশে আমরা লিখে থাকি। এই রোমান সংখ্যায় যে চিহ্নটা ব্যবহার করা হয় এটা হচ্ছে বংশধর, তার মানে প্রথম বংশ, দ্বিতীয় বংশ, তৃতীয় বংশ, এগুলাকে রোমান সংখ্যায় লিখতে হয় এবং বড় হাতের রোমান সংখ্যায় লিখতে হয়। আর ওই বংশের যেই ব্যক্তিগুলা থাকে তাদেরকে আমরা হচ্ছে চিহ্ন, ধরো 5 জন ব্যক্তি আছে বা কারোর 5টা সন্তান আছে বা ওই বংশের টোটাল কাজিন টাজিন সব কিছু মিলায় তারা 10 জন হলো, তাহলে 10 লিখবো, কিন্তু সেটা লিখবো 1 2 3 4 নর্মাল যে 1 2 3 4 সেভাবে লিখবো। তাহলে একটা হচ্ছে রোমান সংখ্যায় জনু, ইংরেজি সংখ্যা একই পিতামাতার যে সন্তান হয়ে থাকে তাদেরকে আমরা এভাবে লিখে থাকি। এটা হচ্ছে পেডিগ্রি চার্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, এইটা মনে রাখতে পারলে অনেক কিছু সহজ হবে। এখন আমরা এরকম একটা পেডিগ্রি চার্ট দেখব যেটার ক্ষেত্রে এই জিনিসটার ক্ষেত্রে আমার 3টা প্রশ্ন কিন্তু হয়ে যাবে। একটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, একটা হচ্ছে উলম্ব প্যাটার্ন, আর একটা হচ্ছে হান্টিংটনস রোগ। তার মানে 3টা কোশ্চেন এখান থেকে আসতে পারে। সেটা কিরকম, বলতে পারে যে মানুষের মেন্ডেলিয়ান বৈশিষ্ট্যের একটা প্রকট বৈশিষ্ট্যের পেডিগ্রি চার্ট ব্যাখ্যা করো, অথবা বলতে পারে যে উলম্ব প্যাটার্নের পেডিগ্রি চার্ট ব্যাখ্যা করো, অথবা বলতে পারে যে হান্টিংটনস
ডিজিজের যে পেডিগ্রি চার্ট আছে সেটা ব্যাখ্যা করতে পারো। তিনটার ক্ষেত্রে কিন্তু একই উত্তর হবে। আবার কোশ্চেনটা একটু ঘুরিয়ে আসে, সেটা কীরকম, সেটা যে এরকম যে প্রকট বৈশিষ্ট্যের মেন্ডেলিয়ানের প্রকট বৈশিষ্ট্যের ক্ষেত্রে উলম্ব প্যাটার্ন দেখায়, ব্যাখ্যা করো। সেক্ষেত্রেও কিন্তু এই রোগটা দিয়েই কিন্তু ব্যাখ্যা করা সম্ভব। এজন্য একটা প্রশ্ন বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে, উত্তর কিন্তু একটাই, সেটা আমরা মাথায় রাখার চেষ্টা করব। তো এখানে আমরা দেখলাম যে হান্টিংটনস ডিজিজ একটা প্রকট বৈশিষ্ট্য। প্রকট বৈশিষ্ট্যের ক্ষেত্রে মেন্ডেলিয়ান সূত্র যদি পড়ে থাকো তাহলে অলরেডি আমরা জেনেছি সেটা হচ্ছে যে প্রকট বৈশিষ্ট্যের যেই রোগগুলা থাকে সেগুলাকে আমরা যে জিনগুলা থাকে সেই জিনগুলাকে আমরা ক্যাপিটাল লেটার দিয়ে ব্যবহার করে ধরলাম এ যদি হয়, তাহলে এই এ থাকলেই সেই রোগটা প্রকাশ পাবে। অর্থাৎ দুইটা যেহেতু আমরা অ্যালিল থাকে তাহলে দুইটার ক্ষেত্রে এরকম হতে পারে অথবা এই কন্ডিশনে হতে পারে। দুই ক্ষেত্রেই বলেছি বড় হাতের এ থাকলে সেটা প্রকাশ পাবে, তাহলে এই ক্ষেত্রেও প্রকাশ পাবে, এই ক্ষেত্রেও প্রকাশ পাবে। কিন্তু যদি প্রচ্ছন্ন হতো তাহলে শুধুমাত্র এই কন্ডিশনে, একটা কন্ডিশনে প্রকাশ পাবে, আর এ কিন্তু দুইটা কন্ডিশনেই প্রকাশ পায়। এইটা খুব গুরুত্বপূর্ণ এই ধরনের ব্যাখ্যাগুলোকে বোঝার জন্য। তো আমরা একটু দেখি, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা ছেলে এবং একটা মেয়েকে দেখানো হয়েছে এবং যেহেতু ক্রস দেওয়া আছে তার মানে এরা দুজনই কিন্তু মৃত। এরকম মৃত এই দুই ব্যক্তিকে কিন্তু আমরা প্রথম আইডেন্টিফাই করি নাই, হয়তো তার কয়েক বংশধর নিচে গিয়ে এক ব্যক্তিকে আইডেন্টিফাই করার পর তাকে জিজ্ঞাসা করেছি যে তার বাবা মার মধ্যে এটা আছে কিনা, তার বাবা মাকে জিজ্ঞাসা করেছি তার বাবা মার এটা আছে কিনা, তারা যদি বেঁচে থাকে, এভাবে পর্যায়ক্রমে বিভিন্নভাবে এটাকে জিজ্ঞাসা করতে করতে উপরের যারা বংশধর আছে তাদের বৈশিষ্ট্যগুলো এখানে সেট করা হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি যে এই মহিলাটা আক্রান্ত এবং পুরুষটা স্বাভাবিক, এই মহিলার ক্ষেত্রে তার একটা কন্যা সন্তান দেখতে পাচ্ছি, একটা পুত্র সন্তান, তারা দুজনও মারা গেছে, কিন্তু তারা দুজনেই এই রোগে আক্রান্ত। সেক্ষেত্রে এটা হতে পারে যেহেতু মার ক্ষেত্রে এরকম কন্ডিশনেও থাকতে পারে অথবা এরকম কন্ডিশনেও থাকতে পারে, যেই কন্ডিশনেই থাকুক কোনো প্রবলেম নাই। কারণ যদি এই কন্ডিশনে থাকে তাহলে এ একটা পেলো, এ একটা পেলো, তাহলে তো অবশ্যই প্রকাশ পাবে। এই কন্ডিশনে থাকলেও ধরো এই কন্যা সন্তান এটা পেলো, আবার পরবর্তীতে যে পুত্র সন্তান আসলো সেও এই বড় হাতের এটাকেই পালো, যার কারণে এখানে কিন্তু বলা সম্ভব না যে মা হোমোজাইগাস আছে, মানে দুটোই বড় হাতের এ আছে, নাকি হেটেরোজাইগাস আছে যে একটা বড় হাতের এ আর একটা ছোট হাতের এ। এই মহিলার যেই পুরুষের সাথে বিয়ে হয়েছিল সেও মারা গিয়েছে, কিন্তু সে ছিল স্বাভাবিক। এই ছেলেটার যেই মহিলাটার সাথে বিয়ে হয়েছে সে ছিল স্বাভাবিক এবং তার ক্ষেত্রে দেখা গিয়েছে যে সেও মারা গিয়েছে। এদের ক্ষেত্রে আমরা টোটাল লোক পেয়েছি হচ্ছে 4 জনকে আমরা কাউন্ট করতে পারছি। তো এই 4 জনের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কি হবে, সেটা যে এনাদের এই প্রথম যেই কন্যা সন্তান ওই লোকের মহিলার যে আক্রান্ত ছিল তার মেয়েও কিন্তু এই রোগে আক্রান্ত। এখন এই হান্টিংটনস ডিজিজের ক্ষেত্রে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে হান্টিংটন ডিজিজে দেখা যায় যে এদের সাধারণত একটা নির্দিষ্ট এইজ পরে এই লক্ষণগুলো দেখা যায়, হাত কাঁপা, মনে রাখতে না পারা, বিভিন্ন ধরনের সিমটম আছে। তো সেক্ষেত্রে এই ব্যক্তির, এই মহিলার 4টা সন্তান হয়েছে, 4 সন্তানের মধ্যে 3টা কন্যা স্বাভাবিক এবং একটা কন্যা এটাতে আক্রান্ত। তার মানে বোঝা যাচ্ছে এই মহিলা এই কন্ডিশনে ছিল, হেটেরোজাইগাস কন্ডিশনে ছিল, যার কারণে এই যে 3টা কন্যা সন্তান বাবার কাছ থেকে পেয়েছে এইটা, মার কাছ থেকে পেয়েছে এইটা, যার কারণে এরা 3জনই স্বাভাবিক। কিন্তু এই কন্যা সন্তানটা যেহেতু বাবা স্বাভাবিক, তার মানে বাবা কিন্তু এই অবস্থায় আছে এবং বাবার এই অবস্থায় থাকার কারণে এই কন্যা সন্তান মার কাছ থেকে এটা পেয়েছে আর বাবার কাছ থেকে এটা পেয়েছে, যার কারণে সে কিন্তু এই অবস্থাতে আছে। এটা আমরা দেখলাম যে এর 3টা কন্যা সন্তানের মধ্যে একটা আক্রান্ত। নেক্সট যদি আমরা দেখি এই যে পুত্র সন্তান তার ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি 4টা সন্তান, 4টা সন্তানের মধ্যে
তার যেহেতু দুটা সন্তান স্বাভাবিক আছে, সেহেতু অবশ্যই সেও কিন্তু হেটেরোজাইগাস কন্ডিশনেই আছে। এখন হেটেরোজাইগাস কন্ডিশনে থাকার কারণে তার এই সন্তান দুটোই পেয়েছে এই বড় হাতের এ, আর মা স্বাভাবিক আছে, যার কারণে এই দুটো এ পেয়েছে এই সন্তান, আর মার কাছ থেকে যেই পাক না কেন, তাহলে এদের কন্ডিশন হচ্ছে এইটা আর এদের কন্ডিশন হচ্ছে এইটা। এটা হচ্ছে আমার যেই হান্টিংটন ডিজিজের এই জেনারেশন পর্যন্ত যেটা দেখলাম সেটা পেলাম। নেক্সট জেনারেশন যদি আমরা আসি, তাহলে দেখো আমরা যেহেতু আক্রান্ত বিষয়টাকে মাথায় রাখবো, তাহলে অন্য যারা স্বাভাবিক তাদের নিয়ে কিন্তু আমাদের মাথা ব্যথা না। দেখো এই এই 1 2 3 4 কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওই ওই জেনারেশনে কতজন ব্যক্তিকে নিয়ে আমরা কাজ করছি। তো এদের ক্ষেত্রে এদের হচ্ছে 5টা সন্তান আছে, 5 জনের মধ্যে দেখা গিয়েছে পুত্র সন্তান একটা স্বাভাবিক, একটা আক্রান্ত, আর 3টা মেয়েই কিন্তু আক্রান্ত। তো এর ক্ষেত্রে এই কন্ডিশন ছিল, যার কারণে আমরা তো জানি যে একটা করে এ থাকলেই, বড় হাতের এ থাকলেই সে আক্রান্ত হবে, তার মানে প্রত্যেকের মিনিমাম একটা করে বড় হাতের এ আছে। এক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে এই ছেলেটার বিয়ে হয়েছে একটা স্বাভাবিক মেয়ের সাথে, এরা কিন্তু বেঁচে আছে, এই জেনারেশন এ কিন্তু মারা গিয়েছে, এই এনারা বেঁচে আছে, যার কারণে কিন্তু এই ইনফরমেশনগুলো নেওয়া সম্ভব হয়েছে যে তার মা এই রোগে আক্রান্ত ছিল কিনা, তার দাদি এই রোগে আক্রান্ত ছিল কিনা, সেইটা দেখে আর কি এই ধরনের বৈশিষ্ট্য চার্টগুলো তৈরি করা সম্ভব। তো এক্ষেত্রে তার যেই সন্তান হয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা পুত্র এবং একটা কন্যা এই রোগে আক্রান্ত। আমরা কিন্তু 5টা জেনারেশনে অলরেডি চলে এসেছি। এই ক্ষেত্রে দেখা গিয়েছে এদের ভেতরে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে এদের যে সন্তান সেটা পুরুষ না স্ত্রী সেটা কিন্তু জানা, ছেলে না মেয়ে সেটা জানা যায়নি। এইটা ছিল হচ্ছে এই পরিবারের একটা পেডিগ্রি চার্ট, এবং এই পেডিগ্রি চার্টের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখো যে প্রত্যেক জেনারেশনেই কিন্তু মিনিমাম 1 2 জন করে আমরা পাচ্ছি যারা এই রোগে আক্রান্ত। যেমন প্রথম জেনারেশনের ক্ষেত্রে 1 জন, পরে 2 জন, তারপরে পাচ্ছি 3 জন, তারপরে পাচ্ছি 4 জন, তারপরেও কিন্তু পাচ্ছি 2 জন। এইদিকে গেলেও হয়তো আরো কিছু পেতে পারতাম, কিন্তু ওই পর্যন্ত আর পেডিগ্রি চার্ট তৈরি করা হয় নাই। 5টা জেনারেশনের প্রত্যেক জেনারেশনেই কিন্তু এই রোগের প্রভাব দেখা যাচ্ছে, অর্থাৎ প্রকট জিন উপস্থিত থাকলেই যেহেতু এই রোগটা আক্রান্ত হয়েছে। আর আমরা উলম্ব এবং আনুভূমিক প্যাটার্নটা আমরা জানি যদি আমরা এরকম এক্স আর ওয়াই অক্ষ আঁকি, যেখানে এটাকে আমরা এক্স বলি আর এটাকে আমরা বলি ওয়াই, ওয়াই প্রাইম এক্স প্রাইম। তো এই এক্স এবং ওয়াই প্রাইমের ক্ষেত্রে এইটাকে আমরা বলি আনুভূমিক আর এইটাকে বলি উলম্ব। তাহলে আমরা যদি দেখি রোগটা কোন দিকে আছে প্রত্যেক জেনারেশনে, তার মানে রেখাটা হচ্ছে উলম্ব, এজন্য এটাকে আমরা বলছি হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, প্রকট জিন প্রত্যেক জেনারেশনে পাচ্ছি। সেটাকে আমরা যদি একটা সংযোগ টানি তাহলে এটা উলম্ব প্যাটার্ন দেখা যাচ্ছে, এবং হান্টিংটনস ডিজিজটা একটা প্রকট জিনের কারণে হয়ে থাকে, এজন্য এটাকে আমরা বলছি উলম্ব প্যাটার্ন। এখন আমরা দেখব প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এবং এটা হচ্ছে আনুভূমিক প্যাটার্ন, এবং রোগটা হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস। সিস্টিক ফাইব্রোসিস হচ্ছে শ্বসনতন্ত্রের একটা রোগ। এটা হচ্ছে মিউকাস যেটা থাকে আমাদের, আমরা দেখব যে ঠান্ডা লাগলে আমাদের যেই গলা খুসখুস করে, তো এখানে কি থাকে, মিউকাস থাকে। তো মিউকাস সাধারণত কি হয়ে যায়, নর্মাল ক্ষেত্রে এটা স্মুথ থাকে, কিন্তু যখন সিস্টিক ফাইব্রোসিস হয় এটা ঘন হয়ে যায় এবং শ্বাসনালীটাকে ছোট করে ফেলে। ছোট করে ফেললে তখন শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়। এই ধরনের আরও এর সাথে রিলেটেড আরও কিছু বিষয় থাকে, যেমন অগ্নাশয়েও এই মিউকাসটা জমা হয়, তখন হচ্ছে পরিপাক এনজাইমগুলো আসতে পারে না, তখন পেটে ব্যথা হয়, আরও কিছু বৈশিষ্ট্য এখানে বা লক্ষণ দেখা যায়। সেটা যখন সিস্টিক ফাইব্রোসিস রোগটা সম্পর্কে পড়ানো হবে লাস্টের দিকে চ্যাপ্টারগুলোতে, তখন সেটা দেখা যাবে। তো আমরা দেখব আনুভূমিক প্যাটার্ন, এবং সেটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সবসময় আমরা মাথায় রাখবো। শুধুমাত্র ছোট হাতের অক্ষরগুলা থাকলে, অর্থাৎ হোমোজাইগাস হতে হবে, ছোট হাতের দুইটাই থাকতে হবে, সেই ক্ষেত্রে শুধুমাত্র প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পায়, অন্য ক্ষেত্রে কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পায় না।
তো আমরা এই ক্ষেত্রে এই ক্ষেত্রেও কিন্তু ওই আগের যেরকম প্রশ্নটা আসছে ঠিক একই রকম কিন্তু প্রশ্নটা হতে পারে যে আনুভূমিক প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আনুভূমিক প্যাটার্ন দেখায়, ব্যাখ্যা করো, বা সিস্টিক ফাইব্রোসিসের পেডিগ্রি চার্ট ব্যাখ্যা করো। এরকম যে প্রশ্নগুলো আসে সেগুলো এখান থেকে দেখে নিতে পারবো। তো আমরা দেখতে পাচ্ছি প্রথম জেনারেশনে আমরা একটা ছেলে এবং একটা মেয়ে দেখতে পাচ্ছি, তাদের দুইটা সন্তান, দুজনই স্বাভাবিক, বাবা মাও স্বাভাবিক। এক্ষেত্রে তাদের স্বাভাবিক দুজন পুরুষ এবং স্ত্রীর সাথে বিয়ে হয়েছে, তাদের সন্তানরাও স্বাভাবিক। এক্ষেত্রেও তাদের যেই বিয়ে হয়েছে বাইরের থেকে, কিন্তু এখনো কিন্তু কাজিনদের মধ্যে বিয়ে হয় নাই। তৃতীয় জেনারেশন গেল, চতুর্থ জেনারেশনেও আমরা দেখতে পাচ্ছি দুইটা কন্যা সন্তানই স্বাভাবিক, তাদেরও বাইরে থেকে বিয়ে হয়েছে, কোনো প্রবলেম নাই। এই জেনারেশনে এসে আমরা দেখব যে এর একটা ছেলে হয়েছে, এর একটা মেয়ে হয়েছে। এদের ভেতরে আমরা, এরা হচ্ছে কাজিন, এই কাজিনদের মধ্যে যখন বিয়ে হয়েছে তখন দেখা যাচ্ছে যে তাদের 4টা সন্তানের মধ্যে একটা সন্তান এই রোগে আক্রান্ত হয়েছে। কিভাবে হয়েছে আমরা দেখি। ধরলাম যে এনারা সবাই এই কন্ডিশনে আছে, এও আছে, এও আছে, সবাই এই কন্ডিশনে আছে, কোনো প্রবলেম নেই। এই ক্ষেত্রে যেটা হয়েছে, এই কন্ডিশনে থাকার কারণে যখন কাজিনদের মধ্যে এই বিয়েটা হয় তখন হয় কি, যে এইটা আর এইটা এক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে হতে পারে এরকম বাইরে থেকে যে আসছে সে এরকম থাকে, যার কারণে একটা হতে পারে, সে কারণে এইটা প্রকাশ পাওয়ার সম্ভাবনাটা কম। কিন্তু এক্ষেত্রে দেখা যায় প্রকাশ পাওয়ার সম্ভাবনাটা বেশি, যার কারণে এ থাকে এই কন্ডিশনে। তো আমরা যদি এই 6টা জেনারেশন দেখি, প্রথম জেনারেশনে নাই, দ্বিতীয় জেনারেশনে নাই, তৃতীয়, চতুর্থ, পঞ্চমেও নাই, হঠাৎ করে একটা জেনারেশনে এইটা দেখা যাচ্ছে, তাহলে সেটা কিরকম রেখা, এরকম এই দিকে কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না, তাহলে রেখাটা কিরকম হবে, আনুভূমিক। এজন্য প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা দেখি হচ্ছে আনুভূমিক যে রেখাটা সেইটা। তো এই ক্ষেত্রে যদি আমার যেই পার্সেন্টেজটা সেটা হয় হচ্ছে খুবই কম, 25% আমরা দেখব হচ্ছে এই ক্ষেত্রে। আর যদি প্রকট হতো তাহলে 75% আমরা দেখতাম যে ওই ওই ধরনের রোগগুলাকে বেশি দেখা যায়। তো আমি আমার মতন করে সিম্পল একটা উদাহরণ এখানে দিলাম, তোমাদের বইয়ে আরও অ্যালবিনিজম বা আরও যেই বৈশিষ্ট্যগুলা দিয়ে আছে সেগুলোও তোমরা ব্যাখ্যা করতে পারবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দেখো পরের জেনারেশনে আবার একটা আমরা পাচ্ছি। তো এইভাবে যদি বারবার আমরা দেখি তাহলে এরকম কিছু দেখা যায়। আরেকটা ফ্যামিলিতে দেখা গিয়েছে যে তাদের 1 নম্বর জেনারেশনে এইটা নাই, 2 নম্বর জেনারেশনে 3 জনের মধ্যে এটা দেখা গিয়েছে, অন্য একটা জেনারেশনে হঠাৎ করে একটা জেনারেশনে এটা দেখা যেতে পারে। এজন্য এটাকে আমরা বলি হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা আনুভূমিক হয়ে থাকে। অ্যালবিনিজমও কিন্তু একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের ক্ষেত্রে হয়ে থাকে, এজন্য হঠাৎ করে একটা জেনারেশনে এটা দেখা দিতে পারে, এবং সেক্ষেত্রে ওই কাজিনদের মধ্যে বিয়ে হলে হোমোজাইগোসিটি বৃদ্ধি পায় এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা প্রকাশ পেতে পারে। এক্ষেত্রে পেডিগ্রি চার্টে আমরা সেটাই দেখলাম, এবং এজন্যই সাধারণত নিষেধ করা হয় যে কাজিনদের মধ্যে বিয়েটা না হোক, কারণ ম্যাক্সিমাম যেই জেনেটিক রোগগুলা এগুলো হচ্ছে প্রচ্ছন্ন প্রকৃতির হয়ে থাকে। আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলো তখনই প্রকাশ পায় যখন তারা কাজিনদের মধ্যে বিয়েটা সম্পূর্ণ হয়, এবং হবে এরকম না, 25% হওয়ার সম্ভাবনা আছে। এ কারণেই ওই 25% যাতে রোগ আক্রান্ত না হতে পারে, কোন গ্যামেটটা আসবে 4টা গ্যামেটের মধ্যে সেটা জানা যায় না, যেহেতু সেহেতু রোগাক্রান্ত গ্যামেটটাই হতে পারে দেখে এইটাকে অ্যাভয়েড করতে বলা হয়। আমরা অ্যালবিনিজমের ক্ষেত্রে যেটা দেখি যে এই ক্ষেত্রে তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে, কোনো সমস্যা নাই এই জেনারেশনও দেখা যাচ্ছে কোনো সমস্যা নাই। পরের জেনারেশনে যখন আমরা দেখছি এই জেনারেশনেও কিন্তু কোনো প্রবলেম নাই, সমস্ত সন্তানেরা স্বাভাবিক আছে। হঠাৎ করে দেখা যাচ্ছে যে কোনো একটা জেনারেশনে এখানেও কিন্তু স্বাভাবিক, এরাও স্বাভাবিক, বাইরে থেকে যেহেতু দেখো বাইরে থেকে আসছে কোনো প্রবলেম নাই, এখানেও বাইরে থেকে আসছে, এখানেও কিন্তু প্রকাশ পায় নাই।
এইখানে যখন দেখা গিয়েছে যে এরা কিন্তু কাজিন, যখনই কাজিনদের বিয়ে হলে এরকম রেখা দিতে হয়, তখনই দেখা যাবে যে এদের ভেতরে হোমোজাইগাসিটি বৃদ্ধি পেতে পারে এবং একটা সন্তান এই রোগে আক্রান্ত হতে পারে। অ্যালবিনিজমটা আবার কি? অ্যালবিনিজম হচ্ছে সে মেলানিন তৈরি করতে পারে না দেখে তার গায়ের রং ফ্যাকাশে হয়ে যায়। আমরা সহজ কথায় যেটা বুঝি শ্বেতরোগী। এবং এদের চোখের আইরিশের রং পর্যন্ত এরা তৈরি করতে পারে না, যেটা হয়ে থাকে কালো হয় না। তারপরে চোখের পাপড়ি, ভুরু, তারপরে চুলের রং, এগুলা লোম সব কিন্তু সাদা বা ফ্যাকাশে হয়ে থাকে। এরা রৌদ্রে যেতে পারে না, রৌদ্রে গেলে এদের সেন্সিটিভিটি বেড়ে যায়। তো এই ধরনের রোগগুলা বৃদ্ধি পেতে পারে যদি কাজিনদের মধ্যে বিয়ে হয়ে থাকে। আরেকটা যদি আমরা দেখি, এই জেনারেশন, এটাও কিন্তু কাজিনদের মধ্যে বিয়ে হয়েছে, অর্থাৎ এই জেনারেশনেও কিন্তু একটা এই রোগে দেখা দিতে পারে এবং সেটার ক্ষেত্রে 3টা সন্তান এই রোগে আক্রান্ত হয়েছে। তাহলে আমরা দেখি প্রথম জেনারেশনে নাই, দ্বিতীয় জেনারেশনে নাই, তৃতীয় জেনারেশনে নাই, চতুর্থ জেনারেশনে গিয়ে আমরা কিছু সন্তানদের মধ্যে এবং যারা কাজিনদের মধ্যে বিয়ে হয়েছে এরকম বংশে দেখা যাচ্ছে এই রোগটা আক্রান্ত হয়েছে এবং এটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের কারণে হয়ে থাকে এবং এটা আনুভূমিক, যে হঠাৎ করে একটা জেনারেশনে এক্স অক্ষ বরাবর হচ্ছে, জন্য এটাকে আমরা বলছি আনুভূমিক প্যাটার্ন। এরপরে আমরা দেখি হচ্ছে বাদামি ও নীল চক্ষু যেই বংশগতি, সেটার ক্ষেত্রে এটাও তোমাদের খুব আসে এই প্রশ্নটা, অ্যালবিনিজম। এটাও একটা প্রকট জিনের কারণে হয়ে থাকে। তাহলে প্রকট জিনিস হইলেই কিন্তু আমরা দেখব হচ্ছে 75% এই রোগে আক্রান্ত হবে এবং 25% এই রোগে আক্রান্ত হবে না। তার কারণই হচ্ছে যে প্রকট বৈশিষ্ট্যের জিনগুলা সাধারণত কি হয়, যে এরা হোমোজাইগাস অবস্থায় এবং হেটারোজাইগাস দুই অবস্থাতেই প্রকাশ পেয়ে থাকে। এ কারণে এই রোগগুলা বেশি দেখা যায়। তো প্রকট জিনের কারণে যেহেতু হবে, তাহলে বাদামি এবং নীল চক্ষুর ক্ষেত্রে বাদামিটা হচ্ছে বাদামি যেটা সেটা হচ্ছে প্রচ্ছন্ন প্রকট জিনের কারণে এবং প্রচ্ছন্ন জিন হচ্ছে নীল রঙের কারণে। এজন্য মানুষের মধ্যে যদি আমরা দেখি, তাহলে প্রকট জিনটাই যেহেতু বেশি দেখা যাবে, অর্থাৎ 100 জনের মধ্যে ধরেই নিতে হবে 75 জন হচ্ছে প্রকট জিনের কারণে বাদামি চোখের হবে এবং 25% হবে হচ্ছে প্রচ্ছন্ন জিনের কারণে। এবং সেটাও ওই কাজিনদের মধ্যে বিয়ে হলেই বেশি দেখা যাওয়ার সম্ভাবনা হতে পারে। তবে শুধুমাত্র এ কারণেই হবে তা কিন্তু না, মিউটেশনের কারণেও হতে পারে, সেটা আলাদা বিষয়। তবে আমরা যেহেতু সাধারণ মেন্ডেলিয়ান বৈশিষ্ট্য অর্থাৎ মেন্ডেলের নিয়ম মেনে চলে এইভাবে দেখছি, সেজন্য আমরা বলবো যে বেশি দেখা যাবে বাদামি আর কম দেখা যাবে হচ্ছে নীল চক্ষু। অর্থাৎ প্রকট জিন হচ্ছে বাদামি চোখের আইরিশের জন্য, আর নীল আইরিশের জন্য প্রচ্ছন্ন জিন দায়ী। আচ্ছা, আরো অনেক ভ্যারিয়েশন আছে। এখন আসি ত্বকের দাগ বা স্পটিং। এইটাও হচ্ছে একটা প্রকট জিনের কারণে হয়ে থাকে, অর্থাৎ বেশি দেখা যাবে এইটাই যে সাদা সাদা ছোপ ছোপ আমরা যেটা দেখতে পাচ্ছি, অথবা হতে পারে হচ্ছে একগুচ্ছ পিছন থেকে, সামনে থেকে, সাইড থেকে, যে কোনো জায়গা থেকে একগুচ্ছ চুল সাদা হয়ে যাওয়া। এটাও কিন্তু এই যে সামনে থেকে হয়েছে অথবা পেছন থেকে হয়েছে অথবা গায়ে যে সাদা সাদা স্পট দেখতে পাচ্ছি, এগুলা কিন্তু প্রকট জিনের কারণেই হয়ে থাকে। পিটিসি সাধারণতা, এইটাও কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে, অনেক বেশি আসে। এক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পিটিসি সাধারণতা হচ্ছে পিতে হচ্ছে ফিনাইল, টিতে হচ্ছে থায়ো আর সিতে হচ্ছে কার্বামাইড। এটাকে সংক্ষেপে আমরা পিটিসি বলে থাকি। এটা একটা রাসায়নিক দ্রব্য। তো এই ক্ষেত্রে দেখা যায় কি কেউ একজন কোনো দ্রব্যটিকে তিক্ত ও স্বাদযুক্ত মনে করছে আর আরেকজনের কাছে এটার কোনো স্বাদই মনে হচ্ছে না। তো এইটাও একটা প্রকট জিনের কারণে হয়ে থাকে। যাদের এই প্রকট জিনটা উপস্থিত থাকে তারা ওই পিটিসিকে তিক্ত স্বাদযুক্ত মনে হয় তার কাছে, আর যার প্রচ্ছন্ন জিন থাকে তার হচ্ছে স্বাদবিহীন মনে হওয়া হচ্ছে। অর্থাৎ বেশিরভাগ মানুষের কাছেই কিন্তু এই পিটিসিটা তিক্ত স্বাদযুক্ত হবে এবং কম যারা তাদের ক্ষেত্রে এইটা হচ্ছে 25% আমরা যেটা বলে থাকি, সেক্ষেত্রে এইটা হয়ে থাকে। তো ওই যে টেস্টার আর নন টেস্টার আমরা বলে থাকি এই ক্ষেত্রে।
এরপরে আসে হচ্ছে ব্রাকিড্যাকটাইলি আর পলিড্যাকটাইলি। ব্রাকিড্যাকটাইলি আর পলিড্যাকটাইলি দুটোই হচ্ছে প্রকট জিন। এটা হচ্ছে ব্রাকিড্যাকটাইলি, অর্থাৎ হাতগুলো আঙুলগুলো ছোট ছোট হয়ে থাকে, এইটাকে আমরা বলি হচ্ছে ব্রাকিড্যাকটাইলি। আর পলিড্যাকটাইলি কি বলি, যদি আঙুল স্বাভাবিকের যে সংখ্যাটা বেশি, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা আঙুল বেশি, এটা হচ্ছে পলিড্যাকটাইলি। এবং এই দুইটার ক্ষেত্রে আমরা যেটা দেখি, এটা হচ্ছে প্রকট জিনের একটা বৈশিষ্ট্যের কারণে এটা হবে। মস্তকে চুলের যে বিন্যাসটা থাকে, এইটাও কিন্তু প্রকট জিনের কারণে। আমরা বলি ঘুল্লি, সহজ কথায় আমরা যেটা বলি, মাথার মানুষের পেছনে যেটা ঘুল্লি থাকে, এক এক ঘুল্লি থাকে, দুই ঘুল্লি থাকে, অনেকে বলে দুই ঘুল্লি থাকলে তার দুইটা বিয়ে হবে, এরকম যে মিথগুলো আমাদের সমাজে প্রচলিত আছে, সেরকম কিছু বিষয়। তো এই ঘুল্লিটা ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ, এইটা কিন্তু ডিপেন্ড করছে এই জিনের প্রকট না প্রচ্ছন্ন তার উপরে। তো আমরা যদি এই ছবিটা দেখতে পাই, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ক্লকওয়াইজ, অর্থাৎ প্রকট জিনের কারণে এটা ক্লকওয়াইজ হবে, আর প্রচ্ছন্ন জিনের কারণে এটা হবে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। এক্ষেত্রে একটা ঘুল্লিও থাকতে পারে, দুইটা ঘুল্লিও থাকতে পারে, এটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে যে প্রকট জিন হলে ক্লকওয়াইজ হবে, আর যদি প্রচ্ছন্ন জিন হয় তাহলে সেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে থাকে। এটা গেল একটা প্রচ্ছন্ন জিনের কারণে। এরপরে আসি হচ্ছে বিধবা শিখর। বিধবা শিখর কি, এটাও একটা প্রকট জিনের কারণে হয়ে থাকে। আমরা কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে প্রকট জিন হলেই 75% এই রোগে আক্রান্ত হবে, আর প্রচ্ছন্ন এই ক্ষেত্রে 25% হচ্ছে প্রচ্ছন্ন জিনের কারণে হয়ে থাকবে। এই বিষয়টুকু যদি মাথায় রাখি, তাহলে বিষয়টা সবকিছুই সহজ মনে হবে। তো বিধবার শিকড় হচ্ছে এই যে চিহ্নটা, এইখানকার যাদের মাথার চিহ্নটা এরকম থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে বিধবার শিকড়। এইটা প্রকট জিনের কারণে হয়ে থাকে, অর্থাৎ বেশিরভাগ মানুষেরই এটা দেখা যাওয়ার কথা, যে এই ধরনের যে সাইনটা সেইটা। চিবুক এবং গালের টোল, এইটাও প্রকট জিনের কারণে হয়ে থাকে, কিন্তু আমরা এটা মনে করি যে না। তো এক্ষেত্রে যে নিচে যেই টোলটা থাকে সেটা হতে পারে, অথবা গালের যে টোলটা হতে পারে, এইটাও হতে পারে। এরপরে আসি সংযুক্ত এবং মুক্ত কর্ণলোভ। সংযুক্ত যেটা, এটা হচ্ছে প্রচ্ছন্ন, আর মুক্ত যেটা, এটা হচ্ছে প্রকট। প্রকৃতিতেও কিন্তু আমরা দেখি এই প্রচ্ছন্ন জিন অর্থাৎ সংযুক্ত, সংযুক্ত বিষয়টা কীরকম হতে পারে, এই যে কানের যে লতিটা থাকে, এই লতিটা যদি যুক্ত থাকে তাহলে আমরা বলি সংযুক্ত, এবং এটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের কারণে হওয়ার কারণে অনলি 25% মানুষের মধ্যে এইটা দেখব। আর মুক্ত মানে হচ্ছে এই অংশটা এটার সাথে সংযুক্ত থাকবে না, এটাকে আমরা বলবো হচ্ছে মুক্ত কর্ণলোভ। এইটা আমরা বেশি দেখব মুক্ত, আর সংযুক্তটা হচ্ছে যেহেতু প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের কারণে হয়ে থাকে, তাহলে এটা কম দেখব, দেখিও তাই। এরপরে আসে হচ্ছে MN রক্তের গ্রুপ। তো এইটার ক্ষেত্রে MN আমরা তো পড়ে আসছি হচ্ছে ABO, এই একই বিষয়। আমরা এই এমটাকে A ধরবো আর এনটাকে B ধরবো, তাহলে আমার মোটামুটি অনেক জিনিস সহজ হয়ে থাকবে। এক্ষেত্রে কি, এটা একটা সহপ্রকটতা। তার কারণ হচ্ছে এম থাকলে এম অ্যান্টিজেন, এন থাকলে এন অ্যান্টিজেন, আর যখন দুটোই থাকবে তখন তারা কি দুটোই প্রকাশ করে, অর্থাৎ দুটো জিনের উপস্থিতি যখন দুটোকে প্রকাশ করে, আমরা তখন তাকে এই যে এখানে এমএন ফিনোটাইপ, মানে এম অ্যান্টিজেনও থাকবে, এন অ্যান্টিজেনও থাকবে। এজন্য দুটো জিনের ক্ষেত্রে একটা প্রকাশ পাওয়া উচিত ছিল, যেহেতু পাচ্ছে না, দুইটাই পাচ্ছে, এজন্য আমরা এটাকে বলবো সহপ্রকটতা। যেমন এবি ব্লাড গ্রুপ, এ অ্যান্টিজেনও থাকে, বি অ্যান্টিজেনও থাকে, এজন্য এটাকে আমরা বলি সহপ্রকটতা। এইটা ছাড়া আমরা এই ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখবো, যে অটোজোম মানে দেহ ক্রোমোজোমে যদি প্রচ্ছন্নধর্মী জিন থাকে, তাহলে সে কি কি নিয়ম মানবে। প্রচ্ছন্ন মানেই প্রত্যেক জেনারেশনে কিন্তু এটা দেখা যাবে না। স্ত্রী পুরুষের সমানভাবে প্রকাশ, মানে স্ত্রীতেও যেভাবে প্রকাশ পাবে, পুরুষের ক্ষেত্রেও সেমভাবেই প্রকাশ পাবে। পিতা মাতা আক্রান্ত হলে সন্তান আক্রান্ত হবে, মানে মারও এই রোগে আক্রান্ত, বাবাও, তাহলে অবশ্যই মার কাছ থেকে একটা, বাবার কাছ থেকে একটা আসছে, তার মানে অবশ্যই আক্রান্ত।
আচ্ছা, পিতামাতা আক্রান্ত না হলে মিউটেশনের মাধ্যমে এইটা সন্তান আক্রান্ত হতে পারে। যেমন আমরা যদি বলি যে এটা হচ্ছে বাবা মা, বাবা মা আক্রান্তই না, আমি ধরলাম আক্রান্তই না, তাহলে এইটা আছে, তাহলে তো কোনোভাবেই আসার কথা না। কিন্তু এই জিনটা যদি মিউটেশন হয় তাহলে এখান থেকে আসতে পারে, এইটা হয়ে যেতে পারে মিউটেশন, আর মা বাবা একজনের কাছ থেকে আসলো, তাহলে এটা প্রকাশ পেতে পারে। তাহলে আমরা বললাম মিউটেশনের মাধ্যমে এটা হতে পারে। এরপরে আসি হচ্ছে প্রকটধর্মীর ক্ষেত্রে। এইটা ওইটার মূল পার্থক্য এই একটা জায়গায়, ওইটা প্রত্যেক জেনারেশনে প্রকাশ পায় না, যার কারণে আনুভূমিক ছিল, আর এটা প্রত্যেক জেনারেশনে প্রকাশ পাবে, এর জন্য এটাকে আমরা বলবো উলম্ব প্যাটার্ন। আচ্ছা, স্ত্রী পুরুষের সম সংখ্যায় প্রকাশ ঘটে, পিতামাতা আক্রান্ত হলে এক্ষেত্রেও আক্রান্ত হবে, পিতামাতা আক্রান্ত না হলে মিউটেশনের দ্বারাও এটা আক্রান্ত হতে পারে। এইটা গেল আমাদের এইটার বিষয়। এইটা ছাড়া আমি তো অল্প কয়েকটা উদাহরণ দিলাম, এইটা ছাড়া আরো অনেক মানুষের এরকম মেন্ডেলিয়ান বৈশিষ্ট্য আছে যেটা মেন্ডেলের সূত্র মেনে চলে, অর্থাৎ 3:1 অনুপাত মেনে চলে, অর্থাৎ 100 জনের মধ্যে 75 জন আর 25 জন, এইটা মাথায় রাখলেই হয়ে যাবে যে 3:1 মেন্ডেলের যে সূত্র সেইটাকে সে মেনে চলে। এরকম কিছু বৈশিষ্ট্য আমরা দেখি কি কি আছে, যেমন কোঁকড়ানো চুল, এটা হচ্ছে প্রকট, অর্থাৎ 75% হচ্ছে এটা থাকবে, আর খাড়া চুল যেটা এটা প্রচ্ছন্ন, এটা 25%-এ দেখা যাবে। কালো বাদামি চুল, অন্যান্য রঙের চুল, মোটা দেহলোম, মসৃণ দেহলোম, তারপরে প্যাটার্ন টাক, টাক পুরুষে বেশি দেখা যায়, মানে পুরুষের ক্ষেত্রেই এটা, এর জন্য প্রকট, আর স্ত্রীতে একটু কম দেখা যায়। ঠোঁটের যে প্রশস্ততা, কোনটা প্রকট কোনটা প্রচ্ছন্ন, এটা মাথায় যদি রাখতে পারো তাহলে 75%, 25% এইটুকু বুঝাইতে পারলেই মোটামুটি হয়ে যায় এইটার ক্ষেত্রে। মাইগ্রেনের ব্যথা, চুলের মানে পেকে যাওয়া, তারপরে হচ্ছে অ্যালক্যাপটোনুরিয়া, আইরিশের অনুপস্থিতি, তারপরে হচ্ছে আরও আছে এরকম বৈশিষ্ট্য, সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। এটা খুব গুরুত্বপূর্ণ, থ্যালাসেমিয়া সম্পর্কে খুব ডিটেলসে জানার চেষ্টা করবা, এবং অবশ্যই বিয়ে হওয়ার আগে এইটা পরীক্ষা করা উচিত, কারণ যখনই হাজব্যান্ড এবং ওয়াইফ হেটেরোজাইগাস অবস্থায় থাকে সেক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের কিন্তু এটা প্রকাশ পায় না, কিন্তু যদি কোনো কারণে তাদের বাচ্চার ওই প্রচ্ছন্ন জিন দুটো চলে আসে, অ্যালিল দুটো চলে আসে, তাহলে বাচ্চাটা এই রোগে আক্রান্ত হতে পারে, এবং সারা জীবনের জন্য সে কিন্তু একটা মানে টেক কেয়ার, এবং আরও অনেক বিষয় আছে থ্যালাসেমিয়া সম্পর্কে, লাস্টের কিছু অংশে আমি দেখাবো, সেখানে দেখবা এটা। সিকেল সেল অ্যানিমিয়া, সিস্টিক ফাইব্রোসিস, টে সেক্স রোগ, ফিনাইলকিটোনিউরিয়া, তারপর হচ্ছে এখান থেকে আবার এই দুইটা কিন্তু প্রকট, অলরেডি আমরা হান্টিংটন ডিজিজ এটা অলরেডি পড়েছি। তো এই ছিল হচ্ছে এই অধ্যায়ের যে বিষয়গুলো, সেইটা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এইটার সাথে বইটাকে আরেকটু পড়ে এটাকে কাভার দেওয়ার চেষ্টা করবা, ইনশাল্লাহ সবাই ভালো করতে পারবা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ।